হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি আপনাদের সাথে পার্টিকুলারলি একটা টপিকে কথা বলতে। টপিকটা হলো বিদেশে পড়াশোনা করতে যাওয়ার বেস্ট সময় কোনটা। আম, আমরা তো অনেকেই বিদেশে পড়াশোনা করতে যেতে চাই, কিন্তু আমরা কিভাবে বুঝবো কোন সময়টা আমাদের জন্য সবচেয়ে সুইটেবল বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য? এটা বেসিক্যালি দুইটা জিনিসের উপর নির্ভর করবে। আমাদের লাইফের কারেন্ট সার্কামস্ট্যান্সেস কিরকম এবং আমাদের অবজেক্টিভ কি বিদেশে পড়াশোনা করতে যাওয়ার বিষয়ে। আম, আমি আলোচনা করব এইচএসসির পর যদি আমরা বিদেশে পড়াশোনা করতে যাই তার সুবিধা বা অসুবিধা কি, আন্ডারগ্র্যাডের পরে গেলে তার সুবিধা অসুবিধা কি, অথবা মাস্টার্সের পরে যদি আমরা যাই তার সুবিধা বা অসুবিধা কি। পুরো আলোচনার মূল উদ্দেশ্য হলো যেন আপনারা আলোচনা শেষে বসে চিন্তা করতে পারেন আপনাদের নিজেদের জীবনের কনটেক্সটে কোনটা আপনাদের জন্য বিদেশে পড়াশোনা করতে যাওয়ার বেস্ট টাইম। আশা করি পুরো আলোচনা পর্যন্ত সাথেই থাকবেন। আপনাদের মধ্যে যারা আমার সাথে পরিচিত না, আমার নাম জাওয়াদ হাসান। আমি একজন বাংলাদেশি কেনেডিয়ান বিজনেস স্ট্র্যাটেজিস্ট স্ল্যাশ এন্টারপ্রেনিউর, কারেন্টলি বেসড ইন ক্যালগারি, আলবার্টা। আমি বেসিক্যালি ভিডিও বানানো শুরু করেছি আপনাদের জন্য। এর কারণ হলো আইভ হ্যাড এ ভেরি চ্যালেঞ্জিং একাডেমিক জার্নি। আমি বিদেশে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে চান্স পাচ্ছিলাম না, বাট আই সামহাউ ম্যানেজ টু পুল ইট অফ উইথ এ স্কলারশিপ in one of the prestigious business schools in Canada. So আমি টাইম টু টাইম আমার পরিচিত আশেপাশের মানুষজনদেরকে যারা বিদেশে পড়াশোনা করতে বিশেষ করে আগ্রহী তাদেরকে আমি অ্যাডভাইস এবং সাজেশন দিয়ে থাকি, গাইডলাইন্স অ্যাজ ওয়েল। কিন্তু আমি যেহেতু 9 to 5 একটা ফুল টাইম জবে অকুপাইড, আমার পক্ষে আসলে সবাইকে ওয়ান অন ওয়ান কনসালটেশন প্রোভাইড করা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আই অলসো লিভ বাই মাইসেলফ। সো আমার সব কাজ আমাকেই করতে হয়, বাজার করা থেকে শুরু করে রান্না করা, ঘর মেনটেন করা, সবকিছুই আমাকে করতে হয়। সো আমি ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হলো সো দ্যাট ইট ক্যান রিচ আউট টু লার্জার অডিয়েন্স। যেন আপনারা যারা স্ট্রাগল করছেন আপনাদের হায়ার স্টাডিজ জার্নি নিয়ে বিদেশে, বিশেষ করে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে, অথবা আপনারা যারা বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবেন, জার্নিটা কিরকম, বা কোন কোন জিনিস আপনারা কনসিডার করবেন বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে, আমি আমার এক্সপিরিয়েন্সগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করছি সো দ্যাট ইউ গাইস ক্যান অ্যাকচুয়ালি বেনিফিট ফ্রম ইট। তো আমরা ফিরে আসি আমাদের আলোচনার মূল টপিকে। আমাদের আজকের আলোচনার টপিক হলো বিদেশে পড়াশোনা করতে যাওয়ার বেস্ট টাইম কোনটা। এটার সহজ উত্তর হলো বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কোনো বেস্ট টাইমই নাই। সব টাইমই বেস্ট, কিন্তু কোন টাইমটা আমাদের জন্য বেস্ট, ধরেন আমার জন্য কোন সময়টা সবচেয়ে উপযুক্ত, আপনার জন্য কোন সময়টা সবচেয়ে উপযুক্ত, আপনার বন্ধু যে বিদেশ যেতে চাইছে তার জন্য কোন সময়টা সবচেয়ে উপযুক্ত। সো এই সুইটেবল টাইমটা বেসিক্যালি ডিপেন্ড করে আমাদের রিসোর্সের উপরে, আমাদের প্ল্যানিং এর উপরে, আমরা কি অবজেক্টিভ অ্যাচিভ করতে চাই, কি গোল রিচ করতে চাই, এগুলোর উপরে ডিপেন্ড করে। বাই রিসোর্স আই মিন যে ফাইন্যান্সিয়াল এবিলিটি, আমাদের ফাইন্যান্সিয়াল এবিলিটি কিরকম, আমাদের কাছে আমাদের একাডেমিক বা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কিরকম। সো এইসব আমি বেসিক্যালি আলোচনাটা করব যেন আপনারা চিন্তা করার সুযোগ পান যে কোন জিনিসগুলোকে আপনি আপনার কনটেক্সটে কনসিডার করবেন এবং তারপর আপনি ডিসাইড করবেন কোন সময়টা আপনার জন্য বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য বেস্ট সময়। প্রথমে আমরা আলোচনা করি কেউ যদি এইচএসসি বা এ লেভেলস এর পরে আন্ডারগ্র্যাড বা অনার্স করতে বিদেশে পড়াশোনা করতে চায় তার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি। তো প্রথমে আমরা অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি। প্রথম অ্যাডভান্টেজ আমার কাছে যেটা মনে হয় সেটা হলো কালচারাল অ্যাডাপ্টেশন। আপনি যখন খুব আর্লি এজে 19, 20 বা 21 এরকম একটা বয়স রেঞ্জে আপনি বিদেশে পড়াশোনা করতে আসবেন, আন্ডারগ্র্যাড বা ডিপ্লোমা হোয়াট এভার ইট ইজ, আপনি অনেক ডোমেস্টিক স্টুডেন্টের সাথে ক্লাস করবেন। সো এই বয়সের রেঞ্জটা 19 থেকে 20, 21, 22 বন্ধুত্বের জন্য চমৎকার উপযোগী। সো আপনি যখন ডোমেস্টিক স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব করবেন, কথা বলবেন, উঠবেন বসবেন, আপনি বেসিক্যালি ওদের কালচার খুব ইজিলি পিক করতে পারবেন, কালচারের সাথে অ্যাডাপ্ট করতে পারবেন। এটা হলো প্রথম অ্যাডভান্টেজ। এটা বিদেশে খুবই দরকার, কারণ আপনার তো কালচার পিক করতে হবে। আপনি যেহেতু একটা দেশে পড়াশোনা করবেন, থাকবেন, হয়তো বা ডাউন দ্য রোড প্ল্যান করছেন, তাহলে আপনাকে তো কালচারটা অ্যাডাপ্ট করতে হবে। সো দ্য সুনার ইউ ক্যান গেট ইট the better. So that actually works for you if you move at a young age. The second advantage is kind of tied to the first advantage, which is building a social network abroad. আপনি যখন ক্লাস করছেন আপনার বন্ধু হচ্ছে হয়তো ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আপনি তাদের হয়তো তাদের ফ্যামিলি বা তাদের এক্সটেন্ডেড ফ্রেন্ডস নেটওয়ার্কের সাথে আপনি ইনভলভ হচ্ছেন। তো আপনি বেসিক্যালি একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করতে পারছেন বিদেশে, যেটা খুবই দরকার, কারণ অ্যাজ উই আর হিউম্যান বিইংস আমাদের তো আসলে একটা সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার, যেখানে আমরা
বেসিক্যালি হ্যাং আউট করতে পারবো, সোশ্যালি ইন্টারাক্ট করতে পারবো। সো দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কস আউট ফর স্টুডেন্টস হু মুভ ফর দেয়ার আন্ডারগ্র্যাড, কারণ এই বয়সটাই এরকম যে ইন্টিগ্রেশনটা অনেক ইজি। তো এখন আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে একটু কথা বলি। প্রথম ডিসঅ্যাডভান্টেজ হলো যদি আপনি স্কলারশিপ পেয়ে না থাকেন, যেটা পাওয়াটা খুবই রেয়ার এবং খুবই চ্যালেঞ্জিং ব্যাচেলরের জন্য স্কলারশিপ পাওয়াটা, আপনি যদি ওন ফাইন্যান্সে পড়াশোনা করতে যান কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, যেগুলোতে আমরা বাংলাদেশ থেকে যেতে চাই সবসময়, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএস, এইসব দেশে কিন্তু পড়াশোনা খুব এক্সপেন্সিভ হতে পারে আন্ডারগ্র্যাড। টু গিভ ইউ গাইজ অ্যান এক্সাম্পল, কানাডায় আপনি যে কোনো ব্যাচেলর প্রোগ্রাম আপনি যেখানেই করতে যান না কেন, আপনি 4 বছরের একটা ডিগ্রি প্রোগ্রাম যদি আপনি করতে চান, আপনার মিনিমাম 60 থেকে 80 লক্ষ টাকা লাগবে। এটা শুধু পড়াশোনার খরচ। এরপরে আপনার লিভিং এক্সপেন্সেস আছে, যেটা হয়তো আপনি পার্ট টাইম কাজ দিয়ে ম্যানেজ করতে পারবেন, কিন্তু আপনার পার্ট টাইম কাজ না থাকলে আপনার হয়তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে। সো আমাদের যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট খুব স্ট্রং না হয়, তাহলে এটা আমাদের পড়াশোনায় ইম্প্যাক্ট ফেলতে পারে। আমরা যদি ফাইন্যান্সিয়াল এবিলিটিসের কারণে আন্ডারগ্র্যাড করাকালীন সময় একটা সেমিস্টার ড্রপ করতে হয় আমাদেরকে, দেন উই আর ইন ট্রাবল। আমি অন্যান্য দেশের কথা বলতে পারবো না, কিন্তু কানাডায় যদি আপনি আন্ডারগ্র্যাড করতে এসে একটা সেমিস্টার ড্রপ করেন, আপনার স্টুডেন্ট স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে বাই ডিফল্ট। দেন দেয়ার আর সিভিয়ার কনসিকুয়েন্সেস ফর দ্যাট। আমি জানি না যেটা আসলে কিভাবে রিডু করতে হয়, আন্ডু করতে হয়, কিন্তু আপনি যদি ড্রপ আউট হন, আমার মনে হয় না যে এরপরে আপনার বিদেশের রাস্তাটা খুব সুন্দর, সহজ, মসৃণ হবে। সো এটা আপনাদেরকে কনসিডার করতে হবে যে আপনাদের ফাইন্যান্সিয়াল এবিলিটি কিরকম, ওইটার উপর বেস করে আপনাদেরকে ডিসাইড করতে হবে যেন ড্রপ আউট হওয়ার চান্সটা কমে আসে। সেকেন্ড যে জিনিসটা বিদেশে আসার পরে হয়, যেটা আমরা অ্যাডভান্টেজ হিসেবে দেখেছি, আপনি সোশ্যাল নেটওয়ার্কিং করতে পারবেন, সোশ্যালি কানেক্টেড হতে পারবেন, বন্ধু বানাতে পারবেন, কিন্তু ওই বন্ধুত্ব বা সোশ্যাল নেটওয়ার্কিং বা পার্টিং যদি একটু বেশি হয়ে যায়, কারণ আমাদের তো ওই বয়সে আমরা খুব বেশি ইমোশনালি ম্যাচিউর থাকি না, হই না ওই বয়সে। সো ওই বয়সে বেসিক্যালি পার্টিতে ইনভলভড হয়ে যাওয়া, বন্ধুদের সাথে বেশি ইনভলভড হয়ে যাওয়াটা হয়। এটা আমি বলছি না যে দোষের কিছু, কিন্তু এটা হতে পারে, একটা অ্যাক্সিডেন্টাল একটা থিং হতে পারে। আমরা তো আসলে ভুল করা থেকে শিখি, কিন্তু বিদেশে এই ধরনের ভুলগুলো অনেক বড় ভুল। এই ধরনের সোশ্যাল এঙ্গেজমেন্ট বা পার্টিং করতে গিয়ে ইমোশনাল ম্যাচুরিটি না থাকার কারণে আমরা যদি এই ধরনের সিচুয়েশনে পড়ি এবং ড্রপ আউট হই, তাহলে কিন্তু ওই একই কনসিকুয়েন্সেস, আমাদের বিদেশে আর থাকাই হবে না, আমাদেরকে হয়তো র্যাপ করে চলে যেতে হবে। ছোট একটা গল্প বলি। আমি যখন পড়াশোনা করছি, মাস্টার্স করতে এসেছি, আমার এক ইউনিভার্সিটির ছোট ভাই আমাকে বলছে, সে ব্যাচেলর করেছে, সে বলছে ভাইয়া বাংলাদেশি স্টুডেন্টের অবস্থা তো খুবই খারাপ। একদিন কনভারসেশনে সে বলছে, আমি বললাম কেন? বলে যে আমি যাদের সাথে শুরু করেছি, হাফ স্টুডেন্টস এর টোটাল 50% স্টুডেন্ট ড্রপড আউট এবং তারা বাংলাদেশ ফেরত গেছে, এবং বাকি যারা আছে অন টাইমে গ্র্যাজুয়েশন করবে হয়তো 5 to 10%, বাকিদের হয়তো গ্র্যাজুয়েশন করতে আরো 1 বছর বেশি সময় লাগবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়েলিস্টিক সিনারিও অফ আন্ডারগ্র্যাড স্টুডেন্টস, বাংলাদেশি আন্ডারগ্র্যাড স্টুডেন্টস ইন ক্যানাডা। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারা বেসিক্যালি এইচএসসি বা এ লেভেলস এর পরে বিদেশে যেতে চান, আইদার স্কলারশিপ ম্যানেজ করেন, অথবা এমন সব দেশে যান যেখানে কোনো টিউশন ফিজ নাই। যদি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থেকে থাকে, একটা মিনিমাম লেভেলের প্রফিসিয়েন্সি নিয়ে ওই সব দেশে আপনি যান, এবং আপনাকে বুঝতে হবে যে আপনি কতটুকু ইমোশনালি রাগেড। আপনি যদি অনেক বেশি ইমোশনালি রাগেড না হন, মানে ইমোশনাল স্ট্রেস নিতে না পারেন, কারণ বিদেশে মুভ করার পর তো অনেক ধরনের চ্যালেঞ্জ আপনি ফেস করবেন। আপনার যদি রাগেড মেন্টালিটি মাইন্ডসেট না থাকে, তাহলে হয়তো আন্ডারগ্র্যাডের পরে এইচএসসির পরে বিদেশে মুভ করাটা আপনার জন্য একটা রিস্কি ডিসিশন। সো ইউ নিড টু নো ইয়োর সেলফ ভেরি ওয়েল টু বি এবল টু মেক দ্যাট ডিসিশন। তো এখন আমরা কথা বলি, আমরা যদি অনার্স কমপ্লিট করে বা আন্ডারগ্র্যাড কমপ্লিট করে বিদেশে মাস্টার্স করতে যাই, তার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি। সো প্রথমে আমরা অ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলি। প্রথম অ্যাডভান্টেজ হলো ইমোশনাল ম্যাচুরিটি, যেটা আমরা মাত্রই আলোচনা করলাম। ইমোশনাল ম্যাচুরিটি, কারণ আপনি যখন আন্ডারগ্র্যাড পাস করছেন, আপনার বয়স হয়তো 23, 24, 25। আবার আমরা অনেকেই আন্ডারগ্র্যাড করার পর সাথে সাথে মাস্টার্স করার কথা ভাবি না, বিদেশে হয়তো কিছুদিন চাকরি টাকরি করে তারপরে আমরা বিদেশে মাস্টার্স করার কথা ভাবি। সো বয়সটা বেসিক্যালি 23 বা 24-এর উপরে, এটা এরপরে 40 পর্যন্ত হতে পারে, অনেকে 45-এর পরে গিয়েও মাস্টার্স করার ডিসিশন নিতে পারেন। সো ওই বয়সে বেসিক্যালি আমরা একটু ইমোশনালি ম্যাচিউর হই।
আমরা হয়তো খুব একটা বেশি পার্টি করতে যাই না, কারণ বয়সের একটা ফ্যাক্টর থাকে। সো ওই ইমোশনাল ম্যাচুরিটিটা এবং ডিউরেশনটা, আপনি যদি মাস্টার্স করতে যান ওটা ডিউরেশন তো কম, 2 বছর। সো ডিউরেশন কম, আপনার ইমোশনাল ম্যাচুরিটি ভালো, এবং আপনি কনসিস্টেন্টলি আপনার এডুকেশনটাকে পার্সু করার চান্স আপনার সিগনিফিকেন্টলি হাই কম্পেয়ার টু ব্যাচেলর লেভেল। এটা হলো প্রথম অ্যাডভান্টেজ। এবং এটা বেসিক্যালি আপনার ড্রপ আউট হওয়ার চান্সটাকে সিগনিফিকেন্টলি মিনিমাইজ করে, কারণ আপনি যখন গ্র্যাজুয়েট লেভেলে পড়তে আসছেন আপনার হয়তো সপ্তাহে 5 দিন ক্লাস থাকবে না, আপনার হয়তো 2 দিন ক্লাস থাকবে বা 3 দিন ক্লাস থাকবে। সো আপনার কাজ করার প্রচুর সময় থাকবে। সো আপনি আপনার লিভিং এক্সপেন্সেস অনায়াসে ম্যানেজ করতে পারবেন, হয়তো কিছু পয়সা আপনি সেভও করতে পারবেন। গ্র্যাজুয়েট লেভেলে এটা সম্ভব, আন্ডারগ্র্যাড লেভেলে এটা সম্ভব না পড়াশোনার এত প্রেশার নিয়ে। সো দিজ আর মেইন first two advantages of moving after your undergrad. এবার আসেন যে আরেকটা সাইড নিয়ে কথা বলি, ওটা হলো আন্ডারগ্র্যাডের পরে তো আসলে যখন আপনি মাস্টার্স করতে যাচ্ছেন প্রচুর ফান্ডিং থাকে, স্কলারশিপ থাকে, অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া যেতে পারে যাদের আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, আমরা রিসার্চ বেসড কাজ করে আসছি, তাহলে ওইটা একটা হিউজ অ্যাডভান্টেজ। আপনি যদি আন্ডারগ্র্যাডে একটা ভালো রেজাল্ট করে আপনি মাস্টার্স একটা স্কলারশিপ পান বা একটা অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করতে পারেন, অথবা ফান্ডিং এডুকেশন ফ্রি এমন কোনো দেশে যান, তাহলে আপনার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়, কারণ আপনার টিউশনের যে বড় খরচটা ওইটাই আপনার হয়তো লাগছে না। সো এটা একটা কি কনসিডারেশন মাস্টার্স লেভেলে, মানে বেসিক্যালি গ্র্যাজুয়েট লেভেলে আপনার অপরচুনিটিস, স্কলারশিপ, ফান্ডিং অপরচুনিটিস এগুলো ভালো থাকে। সো দ্যাট ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ। উইচ এখন যদি আমরা লাস্ট টপিকটা নিয়ে, অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, যেটা হলো যে আপনার সেটেল ডাউন করার ব্যাপারটা, ওয়ার্ক পারমিটে মুভ করা বা পিআর সিটিজেনশিপ পার্সু করা, এটা কেমন? এটা আসলে ব্যাচেলর মানে মাস্টার্স লেভেলে যখন আপনি সেটেল ডাউন করতে আসবেন, মাস্টার্স কমপ্লিট করার পরে প্রসেসটা অনেক ইজি। কেন আমি আপনাকে বলি, আপনি যদি আন্ডারগ্র্যাড করতে আসেন আপনাকে 4 বছর পড়তে হবে, তারপরে আপনি হয়তো একটা ওয়ার্ক পারমিট পাবেন। সো ওই ওয়ার্ক পারমিট থেকে যদি আপনি পিআর এর কথা ভাবেন তাহলে আরো 2 বছরের একটা জার্নি। তাহলে আপনি গ্রাজুয়েশন করছেন, গ্রাজুয়েশন করার পরে আরো 2 থেকে 3 বছর লাগছে আপনার পিআর পেতে যদি আপনি আন্ডারগ্র্যাড করতে আসেন। সো 19 বছর বয়সে যখন আপনি একটা 7 বছরের গোল ঠিক করবেন, যেটা পার্সু করা আসলে অনেক বড় একটা ব্যাপার, কারণ টাইম ফ্রেমটা তো অনেক বড়। কিন্তু আপনি যখন মাস্টার্স করতে আসছেন, যেটা আমি করেছি, আমি মাস্টার্স করেছি আমার মাত্র 16 মান্থস লেগেছে, যেটা 1.5 বছরের কম। তারপর আমি ওয়ার্ক পারমিটে মুভ করলাম, 1 বছর চাকরি করেছি, আমি পিআরে অ্যাপ্লাই করেছি। সো আমার পিআর পেতে, কানাডায় আসার পরে আমার পিআর পেতে সময় লেগেছে মাত্র 3 বছর। তাহলে আপনি যদি আন্ডারগ্র্যাড লেভেলের সাথে মাস্টার্স লেভেল কম্পেয়ার করেন, একটা লাগছে 7 বছর, 6 থেকে 7 বছর, আরেকটা লাগছে মাত্র 3 বছর যদি আপনার সবকিছু ঠিক থাকে। তাহলে এটা বেশ মোটিভেটিং ফর সামওয়ান টু পারসু। ধরেন আপনি গ্র্যাজুয়েট লেভেলে যদি এই এইমটা নিয়ে আসেন যে না আপনি পড়াশোনা শেষ করে সেটেল ডাউন করবেন, পিআর পারসু করবেন, তাহলে আপনি আপনার কাছে এটা মোটিভেশনটা স্ট্রং, কারণ ডিউরেশনটা কম এবং আপনার ইমোশনাল ম্যাচুরিটি হাই। সো এটা হলো আপনাদের লাস্ট অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি আমরা একটু কথা বলি, প্রথম ডিসঅ্যাডভান্টেজ হলো গ্র্যাজুয়েট লেভেলে কালচারাল অ্যাডাপ্টেশনটা একটু ডিফিকাল্ট। কারণ আপনি বিদেশে দেখবেন যে গ্র্যাজুয়েট লেভেলে সবাই একটা সার্টেন এইজ রেঞ্জের পরে আপনার মতো একটা এইজ রেঞ্জে আসছে, হয়তো কারো বয়স 25-এর উপরে, 26-27, কারো বয়স 30-এর উপরে, কারো বয়স 40-এর উপরে। সো এই বয়সটাতে বেসিক্যালি 19 বছর বয়সে যেভাবে বন্ধুত্ব হয় ওভাবে বন্ধুত্ব হয় না। এটা জীবনের নিয়ম, এটা দোষের কিছু না, দিস ইজ হাউ লাইফ ইজ। কারণ অ্যাজ উই গ্রো আমাদের তো আসলে প্রায়োরিটি শিফট হয়। আমরা একটা সময় যখন ইয়াং থাকি, 19 বছর বয়স, আমরা হয়তো আড্ডা দেওয়ার সময় থাকে আমাদের হাতে, কিন্তু যখন আমরা একবার প্রফেশনাল লাইফে বা ফ্যামিলি লাইফে ঢুকে যাই, আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে যায়, আমাদের এইজিং প্যারেন্টস থেকে থাকে, আমাদের সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হয়ে যায়। তো যার কারণে আমরা বেসিক্যালি ইউনিভার্সিটিতে ক্লাসে, গ্র্যাজুয়েট লেভেলের ক্লাসে ওই বন্ধুত্বটা, কালচারাল অ্যাডাপ্টেশনের স্কোপটা আসলে ন্যারো হয়ে যায়, যেহেতু আপনার বন্ধুত্বটা ওইভাবে করে হচ্ছে না। এবার অল্প একটু করে কথা বলি, কেউ যদি মাস্টার্স এর পরে পিএইচডি করতে বিদেশে মুভ করতে চায়, তার অ্যাডভান্টেজ গুলা বা ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি। প্রথমে অ্যাডভান্টেজ গুলা নিয়ে একটু কথা বলি। প্রথম অ্যাডভান্টেজ হলো ফান্ডিং। মোস্ট অফ দ্য পিএইচডি প্রোগ্রামস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর রিসার্চ বেসড and they have fundings available.
কিন্তু আপনি কিভাবে ফান্ডিংটা পাবেন ওটা ডিপেন্ড করবে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড এবং আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন তার উপরে। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যেখানে আমি কথা বলবো কিভাবে গ্র্যাজুয়েট স্টুডেন্টরা বাইরে পিএইচডি ফান্ডিং এর জন্য প্রফেসরদেরকে রিচ আউট করতে পারে। বাট ইন শর্ট, এটা হলো একটা বড় অ্যাডভান্টেজ, যেহেতু ফান্ডিং এর অপরচুনিটিস অনেক হাই, অথবা আপনারা যদি এমন কোনো দেশে যান যেখানে টিউশন ফিস লাগে না, দ্যাটস অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেনিফিটস। তো এরপর আমরা একটু ড্রব্যাক নিয়ে কথা বলি। ড্রব্যাক আসলে তেমন কোনো ড্রব্যাক না। ড্রব্যাক তখনই আমরা কনসিডার করতে পারি যদি আমরা একটা সার্টেন এজ লিমিটের পরে আমরা বিদেশে পিএইচডি করতে যাই। ধরেন আপনার বয়স হলো 35, এখন আপনি পিএইচডি করতে যাচ্ছেন, আপনার গ্রাজুয়েশন শেষ হতে হতে আপনি 39 বা 40 ছুঁই ছুঁই হবে। সো ড্রব্যাকটা তখনই যদি আপনার এইজ বেড়ে যায়, আপনি পিআর পার্সু করতে চান, তখন এটা আপনাকে একটু ইম্প্যাক্ট করতে পারে। কিন্তু ইম্প্যাক্ট করার মানে এই না যে আপনার পিআর হবেই না, তা না। মাইট বি আ লিটল বিট ডিফিকাল্ট ফর ইউ। অন্যান্য দেশের কথা আমি বলতে পারবো না, কিন্তু কানাডায় যেটা হয় 25 বা 26 এরকম একটা বয়সের পর থেকে প্রত্যেক বছর আপনার যত বয়স বাড়বে 5 পয়েন্ট করে কমতে থাকবে। তাহলে আপনি যদি 30-এ পিআর এর জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি 25 পয়েন্টস কিন্তু হারিয়ে ফেলছেন। সো তেমনি করে আপনি 40-এ অ্যাপ্লাই করলে আপনার ডেফিনেটলি পয়েন্ট আরো কমে যাবে। কিন্তু এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। আমি যতটুকু জানি ইউএসএ তে আলাদা একটা স্ট্রিমই আছে তাদের পিএইচডি গ্র্যাজুয়েটদের জন্য, pathway to their green card or whatnot. So you guys need to check all those criteria for each individual countries and make that decision. এতক্ষণ যে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, আমার আলোচনার মূল উদ্দেশ্য যেমনটা প্রথমে আমি বলেছি, উদ্দেশ্য ছিল যেন আপনারা চিন্তা করার সুযোগ পান। আমি যে পয়েন্টগুলো মেনশন করেছি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আপনাদের লাইফের সিনারিও, আপনাদের লায়াবিলিটিস, রেসপন্সিবিলিটিস, অল দিস থিংস, যেন আপনারা চিন্তা করে কনসিডার করে আপনারা ডিসাইড করতে পারেন যে কোনটা আসলে আপনাদের জন্য বিদেশে যাওয়ার সবচেয়ে বেস্ট টাইম। আমার সোল পারপাস হলো এই ভিডিওগুলো বানানোর, যেন আপনাদের জার্নিটা স্মুথ হয়, যেন আপনারা বিদেশে গিয়ে কখনো রিগ্রেট না করেন। কারণ মোস্ট অফ দ্য টাইম যেটা হয়ে থাকে, আমরা কেউ একজন বিদেশে যাওয়ার গল্প শুনি, কিন্তু বিদেশে যাওয়ার পরে যে আসলে তাদের কি অবস্থা, তাদের লাইফের কি অবস্থা, আমরা ওইভাবে করে কেয়ারও করি না। আমরা ধরেই নিই যে তারা ভালো আছে, তারা তো বিদেশে আছে, কিন্তু ব্যাপারটা আসলে ওরকম হয় না। আমি আমার নিজে এক্সপিরিয়েন্স করেছি অনেক কিছু, আমি অনেকে দেখেছি যারা বিদেশে থাকছেন। সো আমি আশা করব যে আমার ভিডিওটা থেকে আপনারা উপকার পেয়েছেন। যদি কোনো টপিক আমি মিস করে থাকি, প্লিজ কমেন্টে আমাকে জানান কোন টপিকটা আমি মিস করেছি। কোনো পার্ট যদি ভালো লেগে থাকে জানান কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যদি চান যে পার্টিকুলারলি আমি কোনো টপিক নিয়ে কথা বলি, তাও আমাকে জানান। দেখা হবে অন্য কোনো একটা এপিসোডে। ভালো থাকবেন।